নমস্কার, গল্প পাঠের আসর সেরা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের নিবেদন প্রখ্যাত লেখক বুদ্ধদেব বসুর ভৌতিক গল্প মেট্রোতে বুড়ি। চলুন শুরু করা যাক। বুদ্ধদেব বসুর ভৌতিক গল্প মেট্রোতে বুড়ি। রবিবার দুপুরবেলা বসে বসে হাই তুলছি, কোনো কাজ নেই, গরমও পড়েছে বড্ড। আশ্বিন মাসে যখন প্রচণ্ড রোদ ওঠে আর একটুও হাওয়া দেয় না, সেই দম আটকানো পিন ফোটানো গরম। ভেবেছিলাম আনকোরা টাটকা অ্যাডভেঞ্চার গল্পের বইখানা পড়ব, কিন্তু দুপাতা পড়েই মনে হচ্ছে কোথায় যেন আগে পড়েছি। বসে আছি চুপচাপ। এমন সময়ে পা টিপে টিপে অনুতোষের প্রবেশ। পা টিপে টিপে কেননা মেজ কাকা পাশের ঘরে দিবানিদ্রায় সচেষ্ট। যে বেচারারা নেহাতই ছেলে মানুষ, তারা যেন কোনো রকমে তার সেই মহৎ চেষ্টায় বাধা না দেয়, এই হচ্ছে তার ৩ নম্বর আইন। ১ আর ২ নম্বর এখন নাই শুনলে। কি রে অনুতোষ, কি মনে করে? কপালের ঘাম মুছে অনুতোষ বললে, চল। কোথায়? চল সিনেমা দেখে আসি। পাগল, এই রোদ্রুরে? কি যে বোকার মতো কথা বলিস। মেট্রোর ভেতরটা কেমন ঠান্ডা, গরমের দিনে দুপুরে কাটাবার জায়গায় যে ওই। আচ্ছা চুপ কর, বাকবিতণ্ডা করবার উপায় নেই, পাছে মেজ কাকার হুমকি শুনতে হয়। মনের মধ্যে নানা রকম প্রতিবাদ ফোঁসফোঁস করছে, তবুও চুপ করে থাকতে হলো। তবে চল। পয়সা? সেজন্য ভাবতে হবে না, ওর তুই, দেরি হয়ে যাচ্ছে। মাকে বলে এমনকি 4 আনা পয়সা আদায় করে নিয়ে, মানে এটা দিয়ে হ্যাপি বয় খাওয়া হবে, বেরিয়ে পড়ল অনুতোষের সঙ্গে। খা খা রোদ, গাছের পাতা নড়ে না। এদিকে বালিগঞ্জের রাস্তায় ট্রাম তো আর সহজে আসবে না। একটা গাছের ছায়ে দাঁড়িয়ে আছি দুজনে। এমন সময় একটা বুড়ি এসে আমাদের কাছে হাত পাতল। ভিখিরির জ্বালায় কোনোখানে কি শান্তি আছে? আমরা একটু সরে দাঁড়ালাম, কিন্তু ছায়াটুকু ছেড়েও যেতে পারিনি। বুড়িটা আমাদের কাছে এসে দাঁড়ালো। এমনিতেই ভিখারি দেখলে আমাদের বড় ঘেন্না করে, তার উপর ভিখারিদের মধ্যেও অমন বিভৎস কঙ্কাল মূর্তি চট করে চোখে পড়ে না। ও কিছু বললে না, ওর নুয়ে পড়া শরীর থেকে যেন একখানা কাদায় গড়া হাত বেরিয়ে এসে শূন্যে ঝুলে রইল। আমি ওর দিকে না তাকাবার যতই চেষ্টা করলাম, ততই আমাদের চোখ ওর উপরে গিয়ে পড়তে লাগলো। বিশ্রী। অনুতোষ বললে, দেখ গরমে বুড়িটা কেমন ধুকছে, ঠিক কুত্তার মতো। আমি বললাম, যাক ওই ট্রাম এলো, চল বুড়িকে মেট্রোতে নিয়ে যাই, খুব ঠান্ডা লাগবে, বলে হো হো করে হেসে উঠল অনুতোষ। একটু পরেই আমরা ট্রামে চেপে বসলুম। টিকিস টিকিস চলছে বালিগঞ্জে ট্রাম, সময় আর কাটে না। 1 যুগ পরে এসে পৌঁছানো গেল। রাস্তাটুকু পার হয়ে মেট্রো। আজ বড্ড ভিড়, জোর ছবি দিয়েছে। 9 আনা টিকিটের জানলায় ফিরিঙ্গি বাঙালি মিশিয়ে 10-12 জন দাঁড়িয়ে। অনুতোষেই আজ বস করেছে, সে এগিয়ে গেল টিকিট আনতে। আমি এক পাশে দাঁড়িয়ে রইলাম। টিকিট নিয়ে অনুতোষ এলো। আমরা ভেতরে ঢুকতে যাব, এমন সময় ভাবতে পারো? আমাদের সামনে এসে দাঁড়ালো সেই বুড়ি। সেই তার কাদায় গড়া হাতখানা বাড়িয়ে ধরল আমাদের সামনে। আমরা তো হতবম্ব। এ কি, ও এখানে এলো কেমন করে? বলে উঠল অনুতোষ। আমিও সে কথাই ভাবছিলাম। এই মেট্রো সিনেমায় সাহেব, মেম সাহেব আর ঝকঝকে বাঙালির ভিড়ের মধ্যে ওকে যে কি বেখাপ্পা, কি বিভৎস দেখাচ্ছিল, তা আর কি বলবো। ওকে যে ওরা তাড়িয়ে দিচ্ছে না, সেটাই তো আশ্চর্য। এসব জায়গায় তো আর কোনোদিন ভিখারি দেখিনি। আমি বললাম, আমাদের ট্রামে করেই উঠে এলো নাকি? অনুতোষ বললে, আরে ট্রামে এসেছে না রোল সাকি এসেছে। তবে ও এলো কি করে? উড়ে তো আর আসেনি। নে নে, আর মাথা ঘামাতে হবে না, চল ভিতরে বসি গে। বুড়িটা কিন্তু সেই একভাবে ঠায় দাঁড়িয়ে আছে, একটি কথাও বলছে না, একটুও নড়ছেও না। চারিদিকে এত লোক, ওকে কেউ লক্ষ্য করছে না কেন? আশ্চর্য। ভেতরে গিয়ে বসে পড়লাম, কিন্তু মাথার মধ্যে কথাটা কেবলই ঘুরতে লাগলো। অনুতোষকে বললাম, দেখ এই বুড়ি ঠিক সেই বুড়িই তো? মনে তো হলো ঠিক সেই রকমই। কে জানে, কলকাতায় কত ভিখারি আছে, হতেও পারে এ আর একজন, কিন্তু একেবারে একরকম। যদি ওই হয় কি করে এলো বল?
আশ্চর্য না? অনুতোষ চুপ করে রইল। তাছাড়া আমি চুপি চুপি বললুম, আমার মনে হচ্ছিল আমরা ছাড়া আর কেউ ওকে দেখতে পাচ্ছে না। অনুতোষ হেসে উঠল। তোর মাথা খারাপ হলো নাকি রে? তবে ওকে ওরা তক্ষুনি তাড়িয়ে দিল না কেন? কি যে বলিস, ভিড়ের মধ্যে চোখে পড়েনি আর কি। নে চুপ কর। আরম্ভ হলো। একটা বেগুনি রঙের ঠান্ডা অন্ধকারে বসে সিনেমা দেখতে লাগলাম। নিউজ রিল হয়ে গেল। আরম্ভ হলো দিগ্বিজয়ী ছবি। অনেকক্ষণ এক মনে দেখছি, অর্থাৎ কী রকম অন্যমনস্ক হয়ে গেলুম। ছবির পর্দা থেকে আমার চোখ নেমে এলো প্রেক্ষাগৃহে। আধো চাঁদের আকারের চেয়ারের পর চেয়ারের সারি, কত রকম লোক বসে, দেখতে মন্দ লাগে না। তারপর হঠাৎ যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক আমাদেরই সারিতে, আমাদেরই কয়েকটা চেয়ারের পরে সেই বুড়ি বসে। স্পষ্ট দেখলুম সেই রঙিন অন্ধকারে। ঠিক সে বসেছে চেয়ারে, শরীর নুইয়ে পড়া, একখানা কাদায় গড়া হাত সামনের দিকে বাড়ানো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। কিছুতেই চোখ সরিয়ে নিতে পারলুম না। অনেকক্ষণ পরে আস্তে একটা ঠেলা দিলুম অনুতোষকে। ফিসফিস করে বললুম, ওই দেখ। কি? ওই যে। আমি আঙ্গুল বাড়ালাম ওই দিকে, কিন্তু তার আগেই অনুতোষের মুখ একেবারে সাদা হয়ে গেল। হয়তো আমাদের চোখের ভুল, হয়তো আমাদের দুজনেরই মাথা খারাপ হয়েছে। জোর করে আবার সিনেমা দেখতে লাগলো। অর্থহীন কতগুলো ভেলকিবাজ নেচে যাচ্ছে চোখের সামনে। একটু পরপরই আমরা তাকাচ্ছি ওদিকে। হ্যাঁ, ঠিক বসে আছে বুড়ি, শরীর নুয়ে পড়া, একখানা কাদার মতো হাত সামনে বাড়ানো। মেট্রো সিনেমার ঠান্ডা আবহাওয়াতেও বসেও ঘেমে জল হয়ে গেল। হঠাৎ অনুতোষ বললে, আর না, চল। আমিও সে কথাই ভাবছিলাম। উঠে দাঁড়ালাম দুজন। নুয়ে নুয়ে কয়েকটা পা মারিয়ে দু একটা হাঁটুতে ধাক্কা দিয়ে বাইরে এসে যেন বাঁচলাম। পেছন ফিরে তাকলাম না একবারও। একেবারে দৌড়ে রাস্তায়। বাইরে ঝাঁঝা রোদ, বিরাট শহর, আর লোক, কত লোক। ফিরতি ট্রাম ধরলুম। সারা রাস্তা দুই বন্ধু একেবারে চুপ। বাড়ির কাছাকাছি আসতেই কেমন একটা ভয় যেন গলা আঁকড়ে ধরল। আবার যদি সেইখানে, সেই গাছের ছায়ায় ওকে দেখি, কিন্তু না, কিচ্ছু নেই, কেউ নেই। বাড়ি ফিরেও শান্তি নেই। হঠাৎ যদি আবার রাত্রিরে ভালো ঘুম হলো না। পরের দিন খেতে বসে মা বললেন, কি কাণ্ড, কাল দেখি আমাদের বাড়ির সামনে রাস্তায় গাছের নিচে একটা বুড়ি মরে পড়ে আছে। বাবা বললেন, কত হচ্ছে এরকম, মরে পড়েই আছে। কতক্ষণ পর কর্পোরেশনের লোক এসে নিয়ে গেল। আমি বললাম, কখন বলো তো? এই তো দুপুরবেলা, তুই বেরিয়ে গেলি তার একটু পরেই। কি বিশ্রী দেখতে। ও কি, তোর খাওয়া হয়ে গেল? আমি তাড়াতাড়ি পাতে জল ঢেলে বললুম, আর খাবো না। কি হলো তোর? কিচ্ছু হয়নি বলে আমি উঠে পড়লুম। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও সুন্দর সুন্দর, আরও ভৌতিক গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন।